হুম। ভিডিও। আসসালামু ভাই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে এই রমজান মাস? বাংলাদেশে আর কি চান? তবে হুট করে দিনের বেলা একটু মনটা খারাপ হয়ে গেল যখন শুনলাম যে না আসলে মেয়েটা মারা গেছে। আসিন নামের মেয়েটা, শুনছেন কি আপনি? হুম, হ্যাঁ শুনছি, দেখলাম। একটু খারাপ লাগলো। এটা তো খারাপ লাগার বিষয়। ওইটা তো ঠিক আছে। আজকে আরেকটা ঘটনা শুনছেন কিনা জানি না। মেবি মাগুরার হবে মাগুরা। কি? হ্যাঁ, মাগুরা না কোন, হ্যাঁ মাগুরারে হবে। মাদ্রাসার শিক্ষকে ওয়াজে মেবি শিক্ষকে কি করছে, ছাত্ররে ধর্ষণ করলো। এটা কবেকার কাহিনী? আজকের কাহিনী? হ্যাঁ, সেটা কথা। ওয়াজের মধ্যে মাদ্রাসার শিক্ষকে ছাত্রকে দর্শন করলো। আসলে জ্ঞান বুদ্ধি যে কোথায় না সেটা আসলে বলাটাও খুব রিস্ক। চিন্তা করেন, হ্যাঁ রে বাংলাদেশ, এই এই বিষয়ে কঠিন একটা পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই না, আমার আপনি আর মতে। এখান থেকে কি আশা করতে পারেন বলেন দেখি? না, এই যে এইটা তো অনেক খারাপ হলো না? আপনি স্বাভাবিক বলেন, লগ ইন সাইন আপ কেন আসলো? এই যে কাজটা আজকে হলো স্বাভাবিক, একটা মেয়ে তবু মানা যায় একটা মেয়েকে করছে। একটা ছেলে ছেলে হয়ে আরেকটা ছেলের কিভাবে করে এগুলা সম্ভব? আরো একজন একটা মাদ্রাসার শিক্ষক, আরো ওয়াজের ভিতরে। আসলে কোনো এক সময় শুনছিলাম যে মানুষের যখন জ্ঞান বুদ্ধি নাকি শূন্য হয়ে যায় তখন হুম। নাকি এই কাজটা করে। আসলে বলা যায় না কার। তো আপনি লিঙ্কটা পাইছেন ভাই? পাইছি। যাই হোক, দিনকাল কিরকম যাচ্ছে? ভাই আমাদের ভিডিওগুলো শেয়ার আর কি। দিচ্ছি। শান্তি নেই বুঝছেন, মানে দেশের যে পরিস্থিতি খুব ভয়। দেশে না ভাই, কোথাও কোনো কিছুতে এখন শান্তি নেই। যাই হোক, রোজা তো ছিলেন আপনি? ভাই ইনশাল্লাহ, রোজা কখনো মায়া হয় না। রোজা ইনশাল্লাহ বুঝ হওয়ার পর থেকে সবগুলো রাখা শুরু। শুধু মাঝে মধ্যে ভাঙতে হয়েছে বেশিরভাগই যখন দেশে থাকতাম। রমজান মাসে তো কাকার দোকান আছে বা বন্ধুর দোকানে আড্ডা, রমজান মাস কাটতো, হাত কেটে ফেলতাম বেশি আমি। কেন? আমার ঘটনা হলো, একটা ঘটনা হলো 2019-এ। তো 2019-এ আমার কাকায় নতুন জুতার দোকান দিয়েছে। এখন তো স্টিল গুলা লাগায় না বোর্ডের উপরে, এক ধরনের স্টিল যে জগজগে ওইগুলা। তো আচ্ছা, ওটা ওগুলার মধ্যে লাগে কাটতো, ওটা বাদ দিলাম। তো জুতার দোকান নতুন দিছে, সবকিছু আমার কাছে দায়িত্ব। আমি জুতার বক্স নামাবো উপর থেকে, জুতার বক্স উপর থেকে নামাবো, ফ্যান চলতেছে, ফ্যানের অফ করি নাই, জুতার বক্স দিলাম টান, আঙুল দিয়ে গেল ফ্যানের সাথে, একদম আঙুল। আঙ্গুল কি পরে আছে, এখনো আছে? আঙুল তো আছে, বাট 3টা আঙুল একসাথে কাটা গেছে। পরে 3টা আঙুল সেলাই করা হয়। মানে তখন এই রোজা ভাঙা হয়েছে, এছাড়া আর ভাঙা হয়নি। কপাল। মানে বিপদ আর কি। রমজান মাসে রোজা না থাকলে আবার এটা কেমন না? আরে ভাই, শুধু ওই দিনে রোজা ভাঙছিলাম, এরপরে আর ভাঙা হয়নি। আহ, যাক তো, কেমন চলতেছে বাংলাদেশের মানুষের রমজান কেনাকাটা? তো আশা করি দোকানে আছেন, দেখতেছেন। ভাই আসলে খুব অল্প সময়ের জন্য মানে খবর টবর দেখা হয় যেমন। ভাই শুধু আজকে যেমন আমি শুনলাম যে আপনার এটা 2টার দিক, 3টার দিক, এটা খারাপ লোক, সারাদিন ব্যস্ত ছিলাম।
সন্ধ্যার দিক দেখলাম, মানে একটু করলাম, দেখলাম মানে বললাম যে একটু দেখি খবর দেখি কি অবস্থা, দেখি ঘুরেই একই খবর, রাত্রের দেশে তো আজকের আর কোনো খবর নেই। বাংলাদেশের সবাই একটাই সমস্যা, যে কোনো জায়গায় যদি একটা নিউজ পাইছে ওইটার পিছনেই সবাই পড়ে থাকবো। সবাই না, বাংলাদেশে আজকে এটা হচ্ছে একদম সবচেয়ে বিশাল বড়। কিছু হয়নি। হুম। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। অন্যদিকে চতুর্দিকে আর কি হয় না না হয় ওগুলোর দিকে কেউ তাকাবে না। না, ওটা হচ্ছে একটা নিউজ পাইছে, ব্রেকিং নিউজ, ওটা নিয়ে পড়ে রয়েছে সব সব ক্লিক বেট সব টাইটেল। চ্যানেল। সব এই ওই বুঝি এক কি, জায়গায়। এই বুঝি কি ঘটে গেল রে। যাক। হুম, তো যাক, আজকে তো আর মনে হয় ঘুমাইবেন না, একবারে সেরি খাই। প্রতিদিন ওই রকম হয়, সেরির আগে আগে একটু ঘুমাই, মানে তারপর এক আবার মা ঘন্টার, ডাকে, আবার আবার আধা ঘন্টা এক ঘন্টার। হ্যাঁ, ঠিক নেই, শরীরের আসলে উপর ডিপেন্ড করে যে আসলে কতক্ষণ রাত জাগবো। এমনি এটা কেমন তো আসবেন চলতেছে? না। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? দোকানে বেচা কিনা আপনাদের চলছে ভাই, ওদিকে? আলহামদুলিল্লাহ। আপনাদের ওদিকে বেচা কিনা কোন মানে কোন টাইমটাতে বেশি হয়? এখন একটু সোলো আপনার, ঈদ হিসেবে বিগত মানে এখনো লাগেনি, তবে 15 রোজা মেবি যাবে। হুম, আমাদের এদিকে তো শুক্রবার আসলে তো বাহ বাহ বাহ। অফিস সাথে আজকে শুক্রবার জিজ্ঞেস করলাম। হুম, প্রচুর এমনিতে আমাদের ওটা তো অনেক দাম তো, আমাদের ইউনিয়নটা প্রচুর দোকান আছে, হাজার হাজার দোকান আছে। ওই কারণে আমাদের ইউনিয়নের বাজারটা অনেক বড় বাজার, জমজমাট হয় বেশি। চতুর্দিক থেকে মানুষ আসে আমাদের এখানে বাজার করতে। আপনি এটা চিন্তা করেন, আমাদের এখানে বর্তমানে স্কুল বাদ দিলাম, বর্তমানে ব্যাংকে আছে প্রায় 11-12টা। শুধু আমাদের আপনাদের এখানে। মানে, হ্যাঁ শুধু ইউনিয়নের মধ্যে হিসাব করলে প্রায় 15টা ব্যাংক আছে, আর শুধু ওই বাজারে আছে 11টা। আমাদের ইউনিয়নে প্রায় 15টা ব্যাংক। মিউট করে দিলেন যে? মিউট করা, হ্যাঁ ঠিক আছে। মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ। মানে চাপ পড়ছিল। হুম। তো যাই হোক, ওই পাশে দিনকাল কেমন চলছে? এই আলহামদুলিল্লাহ, রমজান মাস, ঈদের মাস যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভাই আমি মনে করি আপনারাই খুব সেফটি আছেন, কি কোনো জন্য টেনশন ভাই? নাই। কিসের? প্রবাসে আছেন ভাই, বাংলাদেশে কোনো টেনশন নাই। দেশে তো মনে করেন দিন যাচ্ছে, বেকারের হার বেড়েই চলছে, আর সব মানে কেমন একটা অল টাইম। ভাই, ভাই স্বাভাবিক আপনি বলছেন বেকারের হার বেড়ে যাচ্ছে। আমি এই যে, আমি আপনাকে উদাহরণ দিই, পড়ালেখা করতেছেন এ পর্যন্ত, এতটুকু পড়ালেখার মাঝে কর্মজীবনে আর কি করা হয়েছে একমাত্র দোকান ছাড়া? সবচেয়ে একটা বিষয় বলি, যতটুকু পড়ছি এই বিষয়ে আমার পড়ালেখা আমার কোনো লাইফে কোনো কাজে লাগতেছে না। ভাই আমি তো স্বাভাবিক পড়ালেখা আমি তখনই ছেড়ে দেওয়ার পড়ালেখা সিদ্ধান্ত নিয়েছি যখন আমি সরকারি চাকরির জন্য সর্বপ্রথম আমি গেছি সেনাবাহিনী, সরি সেনাবাহিনী না, র্যাবের চাকরির জন্য আমি গেছি। আমার কাছে র্যাবের ডিরেক্টলি চাকরির হুম, ডিরেক্টলি র্যাপে যায় কেউ? না, লোক আছে তো, র্যাবের লোক আছে, ওই কারণে ডাইরেক্টলি তখন কত চাকরির জন্য কথা বলছি, বলে যে এমনিতে দিলে তো 9 লাখ টাকা লাগবো। আচ্ছা যা, 9 লাখ দেওয়া লাগতো না, তুই যখন পরিচিত মানুষ, আমার অফিসারদেরকে এভাবে এভাবে দিতে হইব, তো 6-7 লাখ টাকা দিলে হয়ে যাবো। না, ঘুষ দিয়ে চাকরি নেবো না, শেষ, এটা বাদ। তারপরে গেলাম বিজিবির জন্য কথা বললাম, তাও যে কাছে, তো তাও এমনই, তাও এমনই। পরে আচ্ছা বাদ দিলাম। পরে এবার আব্বু বলে যে আচ্ছা যা, পুলিশে তোর মামা আছে, বা আমার কাকাও ছিল তখন, কাকা তো এখন নাই, কাকা মারা গেছে, কাকাও এয়ারপোর্টে যখন ওসি ছিল, তো বাদ দিলাম। কাকা তো, এবারে মামা আছে, মামা ওসি আছে, বর্তমানে সিআইডি তে চলে গেছে, সিআইডি তে ট্রান্সফার করছে এতদিন। চট্টগ্রামে ওসি, ওসি না কি ছিল, ওসি হিসেবে ছিল। তো চট্টগ্রামে আছে।
তো বলে যে আচ্ছা তোর মামার সাথে যাই, তুই সরাসরি দেখা কর, দেখা করে কথা বল। মামা বলে যে ওই এত কিছু করা লাগবে না, তুই যে আগে তোর ওদের জেলাতে আগে ইন্টারভিউটা দিয়ে আয়। পুলিশ নিয়োগের সময় যখন একটা তো ট্রেনিং নেই, তো আচ্ছা গেলাম। যখন যাওয়ার পরে আমাদের এমপি ছিল মুজিবুর রহমান, রেলমন্ত্রী ছিল, বলেন। তো এখন যখন গেলাম কোনো এখানে আছে মানে ডাইরেক্ট জিজ্ঞেস করতেছে, প্রায় তো হাজার হাজার মানুষ গেছে, লোক নিব মনে হয় 100 না 150, প্রায় 10-15 হাজার মানুষ গেছে। আমরা প্রচুর মানুষ। আগের দিন গেছি, আগের দিন যাই প্রায় সকালবেলা যে সিরিয়াল ধরছি, ভোরে ভোরে যাই, মানে এত মানুষ হয়েছে। তো যাওয়ার পরে শুনি যে যাদেরকে নিচ্ছে বা তারা সরাসরি জিজ্ঞেস করতেছে এমপির সাথে কি কোনো কথাবার্তা হয়েছে কিনা, কারণ এমপির সাথে, হ্যাঁ এমপির সাথে কন্ট্যাক্ট হয়েছে কিনা। কন্ট্যাক্ট হইলে তো আমি পাস, কন্ট্যাক্ট না হলে পাস না। তো আচ্ছা, তারপর আমারে বলে যে ওয়েট মাপ, হাইট মাপ দিল, 5 ফুট 11 ইঞ্চি হাইট, ঠিক আছে। ওয়েট মাপ দিল, ওয়েট দরকার, তাদের বলে যে 74 কেজি দরকার। তো 74 কেজি দরকার, আচ্ছা ঠিক আছে। আমি 74 কেজি তখন ছিলাম না, আমি ছিলাম 59 কেজি, আচ্ছা এটাতে কম। আমার সাথে আরেকজন ছিল প্রায় সে 75 কেজি, কয়েক কেজি বেশি হইলেও চলবো না, তারও বাদ দিয়ে দিল। 74 কেজি থেকে 1 কেজি বেশি হয়েছে বাদ, হ্যাঁ বাদ, তোমরা আর হইবা না। কারণ আমরা তো ওই যে এমপির সাথে তো কন্ট্যাক্ট করি নাই, এমপির সাথে তো কন্ট্যাক্ট করি না, এমপির সাথে যদি কন্ট্যাক্ট করতাম তাহলে হয়ে যেত। তো আচ্ছা, আমি পরে বললাম যে না, এখানে আর কোনো কিছুই চেষ্টা করবো না, কোনো কথাবার্তা করবো না, সোজা বেড়ে চলে আসি। আসার পরে মামারে বললাম, মামা এমনি এমনি। মামা বলে আচ্ছা থাক, তুই চিন্তা করিস না, তুই যদি একটু ভালো এসআই পদে যাইতে চাস তো 4 লাখ টাকা লাগবো, 4 লাখ টাকা দিলে এসআই পদে মামা তোরে ঢুকে দেবো। তো কিছু লাগে টাকা দিয়ে কাজ করতে ভাই, টাকা তো শোনেন, আজকে সবচেয়ে একটা মজার বিষয় হলো, আজকে যখন আমি একটা সন্ধ্যার দিকে একটা নিউজ পড়তেছি, যে ওখানে নিউজের 8-9 নম্বরে একটা থিওরি ছিল যে টাকা আসলে কোনো দুর্নীতি না। টাকা এমন একটা জিনিস, আপনি মানে কিভাবে ইনকাম করলেন ইট ডাজন্ট ম্যাটার, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি টাকা হলে সবকিছু করতে পারবেন। ওইটাই। তো এই দেখেন যে আপনি মানে আমার পোস্টটা খুবই ভালো লাগলো এই কারণে যে আমরা মধ্যবিত্ত যারা আছি তারা সবসময় হালাল হারাম, অবশ্যই আমরা কিন্তু এগুলো সবচেয়ে বেশি চিন্তাধারা করি। হ্যাঁ, মধ্যবিত্তরে কিন্তু আমরা বেশি, সবচেয়ে বেশি করি যারা আমরা মধ্যবিত্ত আছে। আমরা আমরা এই জায়গায় চিন্তা করতে করতে মানে আমরা কিন্তু কিছু কিছু করার আগে খুবই চিন্তা করি, কিন্তু আপনি যদি ভালো ব্যবসায়ী অথবা যারা ধনী ব্যক্তি আছে এদের এদের ইনভেস্টটা দেখেন, এরা ধূমকেতুর মতো কোনো চিন্তা, ওই দিকে টাকা আসতেছে ওই দিকে কি আসতেছে এগুলো কিন্তু দেখার সময় নেই, তারা কিন্তু ইনভেস্ট করতেছে, ইনকাম করতেছে, তাদের মাঝে তো এত কিছু নেই। তারা একটা জিনিস, আমরা তবু হলো কিছুটা হালাল সাথে কিছু হয়তো হারাম যুক্ত হতে পারে, কিন্তু যারা টাকা পয়সা আছে তারা তো এটা চিন্তা করেই না। আর যারা একদম নিম্নমানের, তারা প্রয়োজনে, তারা মনে করে যে, আমি যতটুকু দেখি, তারা মনে করে যে প্রয়োজনে পানি খেয়ে থাকবো, তবু এক ফোঁটা হারাম খাবো না। এটা এটা অবশ্য ঠিক, হ্যাঁ। এটা কিন্তু ওই গরিবদের। আর মধ্যবিত্তরা হয়তো হারাম হালাল মিলেই কিছুটা বেশি হারামের দিকে যায় না, কিছুটা আছে, কিন্তু যাদের কাছে টাকা পয়সা আছে তাদের ধরতে গেলে হারাম কি হালাল কি, টাকা হলেই হলো, তাদের ভাই, দরকার হচ্ছে টাকা। আপনি আপনি একবার মন থেকে চিন্তা করে দেখেন, কিন্তু এই পৃথিবীতে ভাই টাকাই কিন্তু সব, এটা মানতে হবে হুম, আপনাকে। ভাই এই আপনি যে স্বাভাবিক খালি কথা, পেটে এই টাকার জন্যই তো খালি এখানে আসি পড়ে আছি। আপনি কিন্তু খালি পেটে কিন্তু ইবাদতও ভালো লাগবে না। হুম হুম। এটা খুব খুব ভালো লাগলো যে আসলে ফেসবুক চালার সময় যখন পোস্টটা পাইলাম, যাই হোক মনে নাই, না হলে বলতাম। খুবই ভালো লাগলো যে ওই মানে এটাই ছিল ওর লাস্টের থিওরিটা, এটাই ছিল যে আমাদের মধ্যবিত্তের মধ্যে একটা সমস্যা কি, যে আমরা খুব সহজ সরল জিনিসটাই ভালোবাসি, 8টা টু 5টা, 8টা টু 9টা, মানে এইরকম কোনো রিস্ক নাই। মানে ওর থিওরি হ্যাঁ, এটাই ছিল যে আপনি ধনী ব্যক্তিদের দিকে দেখেন, ওরা টাকা দেখেন কিভাবে ইনভেস্ট করতেছে, ওদের ইনভেস্টের ওরা ঝুঁকি ঠিকই ঝুঁকি নিচ্ছে, ভাই ওদের তো কিন্তু ঝুঁকি আমাদের নিতে মধ্যে কোনো দেখেন সমস্যা নাই, কারণ ওদের তো আর টাকা আমরা আছে কিন্তু অ্যাভেলেবেল। হুম, আর আমরা কিন্তু ঝুঁকি নিচ্ছিও না, আর সবসময় মানে একদম হালকা টাইপের কাজ। কোন রকম পেট চললেই হলো।
বললেই হলো এই কারণে, হ্যাঁ এই কারণে মানে ওই পোস্টটা খুবই ভালো লাগলো এই কারণে যে আসলে রিস্ক মানে খুবই ইম্পর্টেন্ট, আর টাকা নিয়ে এত চিন্তা করার কারণ নেই, কারণ টাকাই সবকিছু করে দেয়। টাকায় সবকিছু করে দে, এখন এখন ওই independent জন্যই। আর তুমি সবচেয়ে কিভাবে বড় কথা ইনকাম করবে এটাই সবচেয়ে বড় ব্যাপার। হুম, আর এখন বর্তমান জমানাতেই আমি যতটুকু মনে করি বা যতটুকু আশা করি, ঘাটাঘাটি করে বুঝি, বর্তমানে ছোট যাই হোক আপনি একটা ব্যবসা করা ছাড়া কোনোভাবে আপনার মানে উজ্জ্বল ভবিষ্যৎ আশা করা যায় না। ভাই এখান চাকরি থেকে হুম, মানে আপনি আপনি তো একটা ব্যবসা মোটামুটি করেন, তো আপনি যে পরিমাণে ইনভেস্ট করেছেন, আপনি কি মনে করেন যে এই পরিমাণে ইনভেস্টে বাংলাদেশে সাইন করা সম্ভব? না না এই পরিমাণ না, আরো এর থেকে আরো 10 গুণ 100 গুণ আমার হয়তো বেশি ইনভেস্ট করতে হইব। এই পরিমাণ ইনভেস্টটা তো হবে না, প্রচুর করলেও যে ইনভেস্টের আপনি প্রয়োজন। আপনি যে সাইন করবেন তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, কিন্তু আপনি যদি 50% যদি বাংলাদেশে কোনো একটা অফিস আদালতে দিয়ে ঢোকেন, তাহলে ভাই আপনি কিন্তু 10-12 হাজার টাকা এমনি বেতন পাচ্ছেন। বেতন বাড়লে ওইটা দিত আর উজ্জ্বল ভবিষ্যৎ, আর চাকরি আজকে নাই কালকে নাই ভাই, চাকরির ওইটা অফিসে গ্যারান্টি নাই কিন্তু। আপনি চাকরি করতেছেন না। হয়তো চাকরির ওইটা গ্যারান্টি আছে ভাই। এই যে স্বাভাবিক এখানে আজকে আছি, এই কোম্পানিতে আমি এখন হয়তো কালকে সকালে বেরো করে দিতে পারে আমারে। এখন না না এখন প্রবাসে আছেন, না হলে বিয়ে করতে গেলেন বললেন যে আমি প্রবাসে আছি, দিয়ে দিল। মনে করেন ভাই ওটা ধরেন আপনি এখন আপনি ওটা প্রবাসে আরো নাই বড় বাংলাদেশে সমস্যা। আছেন। তাহলে আপনি বাংলাদেশে থাকলে কি বলতেন? সেটা ঠিক আছে, কিন্তু আপনার এটা আরো বড় তখন সমস্যা আমাদের তখন প্রবাসে যদি আপনার থাকলে। মানে আপনি বাংলাদেশে আছেন, এখন আপনি মেয়ে দেখতে গেলেন, যা বললেন যে আমি ছেলে তো প্রবাসী। ছোটখাটো একটা অনলাইন বিজনেস করি, আপনাকে কেউ কি দিত মেয়ে? না, অনলাইন বিজনেস অনেকে তো বুঝে না অনলাইন বিজনেস কি। হ্যাঁ, যে না, হ্যাঁ সেটা কি আবার অনলাইন বিজনেস? অনলাইন এটা আবার অনলাইন এই ব্যবসাটা করে কিভাবে? এই আবার কত ইনকাম করে? এ মাসে মনে 200-500 টাকা income। তারা তো আর বুঝে আর না, বাংলাদেশের মানুষ আমরা এত কিন্তু এগুলোর প্রতি আপনি যদি আকৃষ্ট। বলতেন যে আমি এই অফিসে সরকারি জব করি, পিয়ন পোস্টে বা ধরলাম যে কোনো একটা পোস্টে কাজ করি, অথবা অফিসের ওটা না, র্যাঙ্কেই কাজ করি সরকারি, ওইটা না। হ্যাঁ, সরকারি চাকরি, তাহলে তো আমি আপনি ক্লিনারে কাজ করি, তাও ওরে মেয়ের মা পর্যন্ত পাগল হয়ে যাবো। বর্তমানে এমন পরিস্থিতি, বিশেষ করে এই সরকারি চাকরির জন্য বেশিরভাগ বাংলাদেশ আর ভারত, এই দুইটা দেশে মানুষ পাগল বেশি সরকারি ভাই এত চাকরির জন্য। এত মানে এত সুযোগ সুবিধা, আপনি এখানে জয়েন করলে আপনি মনে করেন সবকিছু পাচ্ছেন, আপনার একটা লাইফ গ্যারান্টি ইন্স্যুরেন্স ওরা পর্যন্ত করে দিচ্ছে, হ্যাঁ, পাচ্ছেন না, লাইফ রিটার্ন টাকা গ্যারান্টি পাচ্ছেন, ইন্স্যুরেন্স। হ্যাঁ, মানে টাকা পাচ্ছেন না আপনি। হ্যাঁ আপনি টাকা পাচ্ছে এরা না। ধরুন, ওই যে যখন আপনি অবসর হয়ে যাবেন 55 বছর হলে, 55 বছর 56 বছর হলে অবসর হয়ে যাবেন, তখন একটা মোটা অঙ্কের টাকা পাবেন, 50-60 লাখ টাকা, 80 লাখ টাকার এই মতো যেগুলো পাইবেন। ওইটা টার্গেট করে আপনি 55 বছর পর্যন্ত জব করতে হবে। না না 55 বছর লাগে না তো, কই অত না না, করতে 55 বছর, পারবে? না আমি 55 বছর। ডিফেন্সে যারা আছে তারা কি 55 বছর পর্যন্ত চাকরি করে? তারা তো অত করে না, শুধু না, 18-20 বছর যারা পর্যন্ত। হ্যাঁ ডিফেন্সে যারা আছে তাদের হচ্ছে মনে হয় মেবি 50 বছর পর্যন্ত, আমার যতটুকু আমার জানা মতে হুম। তাদের হচ্ছে 50 বছর পর্যন্ত। আর যারা সরকারি স্কুল কলেজে শিক্ষকতা করে বা অন্যান্য সাইটে আছে, একমাত্র প্রশাসনিক ছাড়া আর গুলাতে হচ্ছে 55 বছর, আমার যতটুকু আমি জানা মতে। ওই জন্য বুঝলে? ওই জন্য মাঝে মাঝে মনে হয় যে না আসলে এই ব্যবসা বাণিজ্য চিন্তা যারা চেতে সরকারি চাকরি করাই ভালো, তাই কিছু না হোক। অসুবিধা কি, নিয়ে নেন, কিছু টাকা ঘুষ দিয়ে হলেও নিয়ে নেন। বাংলাদেশে তো এটা চলে বেশি। হুম। হম, যাই হোক, কয়টা বাজছে ওখানে? এখানে মাত্র এখন 10টা 32। 10টা। মাত্র 32, বাংলাদেশ 1টা 32, 3 ঘন্টা কম আর কি। আমাদের আমাদের ওখানে 1টা 32। হ্যাঁ, 3 ঘন্টা কম, বরাবর 3 ঘন্টা। 3 ঘন্টা হ্যাঁ, এগুলা এখানে আমাদের এই কুয়েত, সৌদি আরব, এগুলা সেম টাইম, মানে 3 ঘন্টাই। আর দুবাইতে হচ্ছে বাংলাদেশ থেকে 1 ঘন্টা পিছাই, না 2 ঘন্টা পিছাই। দুবাই দুবাই। না, দুবাই আরব আমিরাত আর কি। কিন্তু আমার কথা হলো যে
বাংলাদেশের সাথে সৌদির 3 ঘন্টা ডিস্টেন্স, যেখানে ওখানে বাজছে আপনার মতে 10টা, আর এখানে বাজছে 1টা, কিন্তু আমরা একদিন পরে এখানে ঈদ করি কেন? এই কারণটা কি? এটা কি আপনার এই জানা আছে? প্রশ্ন এই প্রশ্নটা আমি এখন আপনার করতে লাগছিল। আমারও প্রশ্ন এখানে, যেমন সন্ধ্যাটা হয় বাংলাদেশে আগে, সকালটা হয় বাংলাদেশে আগে, বাংলাদেশে দিনটা আগে পোহায় বাংলাদেশে আগে। আমরা ইসলামিক মোতাবেক ধরলে সন্ধ্যা হলেই একদিন শেষ, পরের দিন শেষ, শুরু, সন্ধ্যা হলেই, সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা হলে শেষ, হ্যাঁ। হুম। তো এখন সন্ধ্যাটা হয় বাংলাদেশে আগে, তাহলে হ্যাঁ, রমজান মাস, এই যে রমাদান মাস, এটা 1 তারিখ আগে পরে বাংলাদেশে, পরে 1 তারিখ, 3 ঘন্টা পরে যে 1 তারিখ পরে সৌদি আরবে। কিন্তু বাংলাদেশে ফলো করে সৌদিকে। সৌদি যে জায়গায় 3 ঘন্টা পরে তারা চেক করে যে সূর্য, চাঁদ কি দেখা গেছে না দেখা যায় নাই, কিন্তু 3 ঘন্টা আগে বাংলাদেশে চেক করার কথা যে চাঁদ কি দেখা গেছে না দেখা যায়নি। উল্টো এই এটাকে আপনি সৌদি আসলে বাংলাদেশের উপর নির্ভরশীল থাকা দরকার ছিল যে কি চাঁদ বাংলাদেশে কি চাঁদ উঠছে নি, ঠিক না? হুম 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 হুম। উল্টা বাংলাদেশ ফলো করে সৌদিকে, যে সৌদিতে কি চাঁদ দেখা গেছে নাকি, ঈদ কি আগামীকাল হবে। অবশ্যই এখানে এখানে সৌদি অবশ্য মানে নির্ভর করে থাকতো যে আসলে বাংলাদেশে চাঁদ দেখা গেছে কিনা, বাংলাদেশের মানুষের কি পরিস্থিতি, সেখানে আমরা অল টাইম ওদের উপর উল্টো। ভরসা করে আছি, তখন ওরা এটার হ্যাঁ, আসলে আমি এর কোনো clue খুঁজে পাচ্ছি না। আর ইউটিউবে সার্চ দিলে এটা এরকম কিছু প্রমাণও পাই না। কোনো আমি অনেককে প্রমাণও নাই, বলি যে এটা কোনো কিছু আমি নিজেও বুঝি না। 3 ঘন্টা পিছিয়ে আছি, পিছে থেকে কিভাবে আমরা আগে যাই? এই যে বাংলাদেশে সবকিছু আজকে কয় রমজান, 12 রমজান শেষ, আমাদের, রমজান শেষ, আমরা 3 ঘন্টা পিছিয়ে থাকি, আমাদের 13 রমজান শেষ। রমজান শেষ, এই একটা এটা আসলে এর কোনো ইয়ে পাইলাম না। আর না, আশা করি যতটুকু দেখতেছি এবছর হয়তো, যতটুকু বুঝতেছি 29টা রোজা হওয়ার সম্ভাবনা বেশি। এবছর হুম। এবার আল্লাহ জানে বাকিটা ভালো, বাট 29টা দেখতে, 30টা তো আহামরি কোনো কিছু না। না 30টা হলে ভালো, 30টা রোজা রাখতে পারলাম, সোয়াবটা একদিন বেশি পেলাম, গুণা থেকে একদিন কম, কম গেলাম। সারা বছর 11 মাসে তো গুণা কামাই। না ঠিক আছে, 30টা হইলেও কি আর 29টা হইলেও কি। হ্যাঁ, যাক। রমজান মাস আসলে একটা জিনিস ভাবছি কি, যে ধরছি কয় রোজা হুম। যায় যাও, যেদিন চাঁদ রাত আসবে সেদিন বুঝবো যে ঠিক আছে রোজা আজ থেকে শেষ, আগামীকাল নামাজ পড়তে হবে। আগামীকাল থেকে শয়তানি হওয়া শুরু। আরে আল্লাহ। না ভাই, আমাদের এখানে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, বাট একটা জিনিস, বাংলাদেশের আবহাওয়াটা অনেক ভালো। বাংলাদেশ থেকে এ, কয়েক, বাংলাদেশ সাথে প্রবাসের মধ্যে মালয়েশিয়ার আবহাওয়া, ওই দুইটাতে, মালয়েশিয়াতে একটা যে সমস্যা হলো বৃষ্টিটা বেশি হয়, প্রচুর বৃষ্টি হয়। তাদের মনে মালয়েশিয়া হয়, হ্যাঁ, এক বছর মনে হয় 8 মাসে বৃষ্টি হয়। কেন? তাদের প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি ওই ওই মালয়েশিয়াতে। তাহলে ওই দেশে কি অল টাইম বন্যা লাগিয়ে থাকে নাকি? হ্যাঁ, তাদের ওইভাবেই মানে আবহাওয়াটা ওইরকমই মালয়েশিয়া। আর সৌদি আরবে তো এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টিটা আগে কম হতো, এখন একটু উল্টো টাইম হচ্ছে। আগে তো হতো শীতকালে, যখন শীত বেশি পড়তো তখন বৃষ্টি হতো। সৌদিতে হুম। এখন উল্টো, এখন গরমকাল পড়ে আছে, এখনো বৃষ্টি হয়। সৌদি এমন একটা দেশ, এই দেশে মরুভূমিও আছে, বরফের দেশও আছে। একটা সৌদিতে অঞ্চল, হ্যাঁ, এটাতে আয়দান ধরে, আভা ধরে, কিছু কিছু জায়গায় ওগুলোতে বরফ পড়ে শীতকালে, কিন্তু আমাদের এদিকে মরুভূমি, বিশাল মরুভূমি। যাক। এখন কি কি চলতেছে আর আপনার দিনকাল কেমন? কাজ কাম তো ফ্রিল্যান্সিং তো শিখতেছেন না? বাইকে নেট আটকে সমস্যা দিচ্ছে না? কোথায়? আর আমাদের ঠিক করতে গেলে আমার মনে করেন লাইফ কেটে দিতে হবে। কি নেটের সমস্যা দিচ্ছে না? নেটের সমস্যা বুঝতেছি না আসলে। যাই হোক, একটু কথা বলার পর কাটিয়ে দিব, তখন ঠিক করবো। এটা আমার চলুক ওই না, স্ক্রিনে হ্যাঁ বারবার কাজ 24 মিনিট করতেছে। হয়েছে, 24 মিনিট হয়েছে তো, চলুক না আর কতক্ষণ।
শেষ হয়ে গেলে শেষ, বুঝেন নাই? যতক্ষণ যায় না ফ্রি জিনিস আর কতক্ষণ দিব? হ্যাঁ ফ্রি জিনিস আর কতক্ষণ দিব? জানি না সম্ভবত কতক্ষণ থাকবে, মনে তো 40 মিনিট, মনে 40-45 মিনিট কি এরকম, সর্বোচ্চ 1 ঘন্টার মতো মানে টাইম দিতে পারে। চলো না, যতক্ষণ চলে, যতক্ষণ সার্ভিস দিতে পারে। এই আর কি। হ্যাঁ হুম। দেখা যাক, কিছু বলাও যায় না। তারপর ফ্রিল্যান্সিং কি চলতেছে আপনার? প্লিজ, আমি মাথায় ধরে না কোন দিক ছেড়ে কোন দিক ধরবো। একসময় এটা ভালো লাগে, একসময় ওইটা ভালো লাগে। একসময় মনে চাই এসইউ শিখি, একসময় মনে চাই অ্যাড শিখি। এসইউ ক্লাস গুলো বড় বড় দেখলে মনে হয় যে এসইউ থেকে পালাই যায়। না না, অ্যাডসে আপনি ফেসবুক নিয়ে একটু ঘাটাঘাটি করেন, আরো ঘাটাঘাটি করেন। কিন্তু যতটুকু জানেন ঘাটাঘাটি বলতে, আলহামদুলিল্লাহ ভালো, মানে আরো অ্যাডভান্স লেভেলের আপনি জানার চেষ্টা করেন তাহলে খুব ভালো হবে। আর আমার মতে একটা টিম গঠন করা আমাদের এই মানে কাজের জন্য একটা টিম গঠন করা আমার মতে জরুরি আমাদের। এখন ভাই টিম টিম ঠিক আছে, আপনি টিম গঠন করতে পারেন, বাট এখানে সবচেয়ে বড় কথাটা হলো যে আপনি একটা টিম গঠন করলেন, এটা বড় কথা না, কিন্তু আপনি একটা টিম গঠন করে টিমটা চালাটা কিন্তু খুব রিস্ক। যখন আপনি তাদেরকে প্রপার, মানে ফর এক্সাম্পল আপনি আপনার টিমে 10 জন লোক রাখলেন, এখন 10 জন লোককে যখন আপনি কাজ দিতে পারবেন না, না যে বলবেন যে আজ তোর কাজ হলো তুই বায়ার খোঁজ অথবা তোর কাজ হলো তুই এটা কর, কিন্তু হুম, যতক্ষণ না আপনি ওদের টাকা দিতে পারবেন ততক্ষণ আপনি টিমে ধরে রাখতে পারবেন না। তো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো যে আপনার যখন একাধিক ক্লায়েন্ট থাকবে, যে আপনার একটা আর্নিং আসতেছে, তখন আপনি ওই টিমের মাঝে ছোট ছোট কাজগুলো ভাগ করে দিলেন, কিন্তু হুট করে আমি বেশ কয়েকবার করেছিলাম, এই কারণে হয় না। আমি আমি যতটুকু এখন, আর সবচেয়ে বড় কথা আপনার টিমে তো মনে করেন যাদেরকে রাখবেন তারা হয় ইন্টার্নি হিসেবে আসবে অথবা কিছুই পায় না এই তারা আসবে, কিন্তু যারা একটু পায় তারা তো আসবে না। হুম, তা এখন যারা পায় তারা তো করতেছে, আর যারা পায় না তারা তো আপনার কাছে এটা তো বুঝবে না যে ভাইরে একটু সময় দেই, ভাইয়ের থেকে আমি অনেক কিছু শিখতে যাবো, তাদের তো শেখার মন মানসিকতা নেই। না হলে শেয়ার যে মন বাংলাদেশে মানসিকতা। মনে করেন যে আপনি এই জগতে আছেন, আপনি জানেন যে এখানে কি পরিশ্রম, আর এখানে অনেক দল আবার তাবিজ বিক্রি না কি বিক্রি, যা ইউটিউব বলে যার যে অভিজ্ঞতা কোচ বিক্রি করতেছে, তো তারা ধূমকেতুর মতো অ্যাড চালাচ্ছে আর কোচ বিক্রি করতেছে, কিন্তু দিন শেষে রেজাল্ট কয়জন পাচ্ছে, কয়জনে সাকসেস হচ্ছে? এই একটা একটা ad আমার কাছে বেশিরভাগই আছে। একটা হলো যে 1500 টাকায় 5000 ফলোয়ার, 1000 টাকায় 5000 ফলোয়ার। বট দেয় যে না। হুম। তারপর 200 টাকায় 1000 ফলোয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে, আমার একটা অ্যাড এই যে মাত্র শেষ হলো, ফলোয়ার অ্যাড এক্সটেন্ড করে আমি তারে এটা এনে দিল, তো প্রায় 2 সেন্টের কাছাকাছি, মাত্র 500 কত 34টা ফলোয়ার আসলো, প্রায় তার 1300 টাকা খরচ করতে হলো। এখন 534টা ফলোয়ারের জন্য তার 1300 টাকা, এই আর তারা 1500 টাকায় 5000টা ফলোয়ার দেয়। এই এখন পাঁচশো বাংলাদেশের চৌত্রিশ মানুষ, ফলোয়ার কিন্তু আপনার জেনুইন বাংলাদেশি, হুম, এরা বাংলাদেশি, এবং এরা কোনো কারণে ওই পেজটাকে চেনে অথবা কোনো কারণে এদের এই পেজটাকে ভালো লাগছে। হুম, বাট আপনি যখন 1500 টাকায় 1000 ফলোয়ার নেবেন না, তখন ওইটা এই লাইভে মানে আপনার ফলোয়ারে কাউন্ট হবে 1500, লাইভ মানে লাইক যে একটা পাবেন কিনা এটা বহু ভাগ্য। তো 1500 টাকা এটা তো বেশি বেশি করে বাংলাদেশের মানুষকে এটা আমরা বুঝাইতে হইব, যখন মানুষ জানে না, বুঝে না। আমরা অনেক তো মানুষ আছে যে আবেগী, জানে না। আমরা তো আবেগী ডেট জাতি, বোঝেন নাই? আমরা আবেগে সবকিছু করতে পারি। না, 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 না। এটা ঠিক আছে, কিন্তু আরেকটা কারণ কি, আমি আজ পর্যন্ত যতটুকু বুঝলাম, অনেক মানুষ আছে যে এটা জানে না যে অর্গানিকলি মানে অর্গানিক কি বা অর্গানিক না কি। তারা হুম, জানে না অর্গানিক। যে, হুম, তারা জানে না যে অর্গানিকলি ফেসবুকে অ্যাড রান করে ফলো নেওয়া যায়। না না, বাংলাদেশের অ্যাড তো মানুষ পেইড, আর অর্গানিক মানে হচ্ছে আপনার হ্যাশট্যাগ নিয়মিত পোস্ট ব্যবহার করে যেটা যেটা করতে হয়। হুম, তো আর পেইড ওইভাবে যে ফলো যখন আপনি, নেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অর্গানিকলি ভাবে নিতে গেলে আপনাকে মিনিমাম 8টা 10টা আইডি ইউজ করতে হবে, তাও আবার ছেলে মানুষ দিয়ে হবে না, মেয়ে মানুষের আইডি ইউজ করতে হবে। তাহলে হয়তো আপনি দেখা গেল যে পার ডে আপনি 500-600 যদি ইনভাইট পাঠান, সেই ক্ষেত্রে আপনার 3-4টা 10টা পর্যন্ত
আশা করার অর্গানিক ভাবে সম্ভাবনা আছে। আসতে পারে। হ্যাঁ, মানে আমি যদি 1000 সেন্ড করি তাহলে আমার 2-3টা আসে, মানে আমার ক্ষেত্রে আসে। হুম। এখন না, আমি মানে বেশি এতটুকু আমি নিজে বুঝলাম, কারণ অনেকে আছে যে অর্গানিকলি যে ফলোয়ার নেওয়া যায় তারা জানে না দেখে তারা ফেক ফলোয়ারটা নেয়, কম অবশ্যই সার্ভিসে অবশ্যই। কম প্রাইসে ফেক ফলোয়ারটা নিয়ে নেয়। তারা জানে না যে তারা চাইলেও অর্গানিক ফলোয়ার যেটা বা এড রান করে যে ফলোয়ারটা আমরা নেওয়া যায় ওটা তারা জানে না দেখেই তারা ওই ফেক ফলোয়ারটা নেয় শুধু তাদের আইডিতে শো করানোর জন্য। এ- এরা তো এরা তো ওই যে দেখে, মানে মূলত কথা হলো এরা দেখে যে এ কন্টেন্ট ক্রিয়েটার মাসে 5 লাখ টাকা ইনকাম করতেছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই ধান্দায় এরা 30,000 ফলোয়ার কিনে নিল। আরে ভাই, 30,000 ফলোয়ার কি কম? তো বিশাল। ভাই তবে স্বাভাবিক ভালো মতো যদি আপনার 10,000 ফলোয়ারও থাকে ওটাতেও লক্ষ ভিউ চলে আসবো। ভিউ চলে আসে। হ্যাঁ, কাজের মতো যদি আপনার 10,000 ফলোয়ার থাকে না, 10,000 যদি আপনি 100 শেয়ার পান, তাতেই ওটাতে ভিউ ফাটাফাটি ভিউ আসবে। 100 শেয়ার বাদ দেন না ভাই, আপনার 10,000-এর মধ্যে যদি 20টা শেয়ার হইলো তো 20টা প্রোফাইলে শেয়ার করলো, ও 20টা শেয়ারে 20টা তো প্রোফাইল, প্রতি। 20টা আপনার হুম, তাও ওই ভিডিওতে 20 কে এমনি আসবে। হ্যাঁ, মানে যখন ফেসবুক দেখবে যে না আপনার শেয়ার হচ্ছে, তখন তো ফেসবুকে বুস্ট করবে ওটাকে, অটোমেটিকলি হুম, ওদের অ্যালগরিদমে ওটাকে বুস্ট করে দেবে, আপনাকে পেইড হুম। করতে হচ্ছে না। আর এখন সবচেয়ে বড় কথা হলো ভাই, সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস, এইখানে যদি আপনি এন্টারটেইন দিতে না পারেন না, যে হয় এন্টারটেনমেন্ট আপনাকে ছাড়া এখন চলে না। হয় আপনাকে এন্টারটেইনমেন্ট দিতে হবে, না হয় দুই আপনাকে কিছু শেখাতে হবে। তো আমাদের বাংলাদেশে শেখার মতো তো মাত্র দুইটা জিনিস, এক হচ্ছে মানুষের মস্তিষ্ক খাওয়া, আর দুই হলো শুধু ইংলিশ শেখা। ইংলিশ সেটাও শেখা, জান, ইংলিশ, সেটাও মস্তিষ্ক বেদ খাওয়ার মতোই আছে, প্রপারলি কয়জনে বেদ বাক্য শিখায়। ইংলিশ, বেদ বাক্য ইংলিশ তো ভালো লাগে ইংলিশটা, যে ওরা একটু পরিশ্রম করে। ওদের একটা কথা হলো আমরা 30 দিনে আপনাকে ফ্লুয়েন্টলি বানাবো, বাট ফ্লুয়েন্টলি না বলতে পারলেও তারা নিজের সেলফ এডুকেশন যেটা আছে, অর্থাৎ ইন্ট্রোডিউস মাই সেলফ, এটা ভালোভাবে বলতে পারে। এই জন্য না, আমি যে কয়েকটা কোর্স করছি ঠিক আছে, এটা এই জিনিসটা এরা ভালোভাবে শিখাবে ভাই, আমার টাকার জন্য উসুল। মানে আমি ইংলিশের যে কোর্স গুলো করছি আমার টাকা উসুল। আর দ্বিতীয় হলো যে এই ফ্রিল্যান্সিং, আরে ঘরে তো বসে আম- ইনকাম, আমরা একটা চাকরির শুরু করে পাশাপাশি দেন না, ইনকাম। আমরা একটা আর শুরু করে আমরা দেন তো না, ইংলিশ কোর্স আমরা, শিখাবো আমরা, একটা শুরু করে দেন, এবিসিডি যা পারি। এ ভাই তাও শিখবে। আপনি বাংলাদেশে কি মনে করেন, বাংলাদেশে আমরা যখন এই কোর্স গুলো করছি আমরা কি এত ভালো মন্দ, মানে আমরা তো মনে করেন বলতে গেছি খাঁটি বাংলা ভাষায় বলি, মারা খাওয়ার হুম, পর শিখছি যে না আসলে এ কি রকম শিখাবে। না। আবার আরেকটা জিনিস ভাই, যতই বলেন আমি অতটুকু মানি যে এ ধরেন ধাক্কা না খাইলে পাক্কা হওয়া যায় না। পাক্কা বলেন, হ্যাঁ। মনে করেন আমরা তো সোজা ভাবে বলতে গেলে বাঁশ খাইতে 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 লোক চিনি, এ পর্যন্ত আছি। এ পর্যন্ত টিকে গেছি। তো আর একজন যদি দেখে ওরে, যদি আপনি গল্প শোনান যে আপনি 1 ক্লিকে 2 টাকা, ও তো অবশ্যই আসবে। 1 ক্লিকে 2 টাকা, সারাদিনে 200 ক্লিক করলে 400 টাকা। আর কি হ্যাঁ, করি আমি, খাইছি, 8 ঘন্টা আমার কাজের দরকার আছে, আরে কিন্তু এ খাইছি। দেখি। এই হ্যাঁ জন্য আছে মানে এরকম, সিপি আপনার, মার্কেটিংটা মেবি এরকমই, হুম, তাই না? সিপি আপনার, মার্কেটিংটা এরকমই। হ্যাঁ হ্যাঁ, আপনার বাংলাদেশে সচরাচর দুইটা মানে আপনি যদি অনলাইনে গ্রো করতে চান, আপনাকে ফার্স্ট বি, মানে মাস্ট বি যেটা আছে ফার্স্টে, সর্বপ্রথম আপনাকে এন্টারটেনমেন্ট যদি আপনি দিতে পারেন, দ্যাটস এনাফ। হুম, এন্টারটেইনমেন্ট আরেকটা জিনিস এখন বর্তমানে ভালো পাশাপাশি একটা আপনাকে ট্রেন্ডিং এ আছে। টিউটোরিয়াল ভালো ভিডিও। টিউটোরিয়াল ভিডিও, যে কোনো কিছু শিক্ষণীয় ভিডিও গুলো দিলে এটা ভালো একটা ভিউ পাওয়া যায়। আরেকটা জিনিস হলো বর্তমানে বাংলাদেশে ট্রেন্ডিং হচ্ছে যে ফ্রিল্যান্সিং, প্রচুর ফ্রিল্যান্সিং ট্রেন্ডিং ফ্রিল্যান্সিং আছে। এখানে এখানে আবার কথা আছে, আপনি ফ্রিল্যান্সিং দিলেন, আপনি এসইও শিখাচ্ছেন, ফেসবুক অ্যাড শিখাচ্ছেন, এতে আপনি কিন্তু ইয়ে পাবেন না, ভিউ পাবেন না। আপনাকে শেখাইতে হবে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করতে হয়। না ওটা তো ইউটিউবের জন্য, কিন্তু আপনি যদি হ্যাঁ, কোর্স করাতে চান তাহলে শুধু বলেন যে আমি ফ্রিল্যান্সিং শিখাই, এটা আপনার যথেষ্ট। আপনি এমনিতে হয়ে গেছেন ভাইরাল। আপনি ফ্রিল্যান্সিং শিখান, আমার এখানে 3,000 টাকা দিয়ে কোর্স করো, আমি এটা এটা শিখাই দেবো, সবকিছু শুধু কোন রকম অ্যাডভান্স, ফুল কোর্স না, অবশ্যই। অ্যাডভান্স অ্যাডভান্স এটা এটা, এখানে গেলে ওইটা হইব, ওইখানে গেলে ওইটা হইব, এটা এতটুকুই শেষ। কিভাবে করতে হইব ফুলটা কেউ শিখাবো না, না, ফুলটা শিখতে হবে। আও 30-40 হাজার টাকা দাও, আর দাও, নইলে 3,000 টাকা দিয়ে শুধু চিনো কোন জায়গাতে গেলে কি হইব এটাই চিনো। অ্যাকাউন্ট খোলা শেখো। হ্যাঁ, কিভাবে তুমি একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবা, কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবা, এগুলাই শিখো।
আরে ভাই একটা ফেসবুক অ্যাকাউন্ট তো এখন ছোট একটা 5 বছর বাচ্চারে দিল মনে হয় ও খুলিয়ে লাগবে। এখন ছোট তবে বাচ্চারা যত চালাক। তবে এমন আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা, যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আগে আপনার এন্টারটেনমেন্ট ভিডিও দিলেও খুব ভালো গ্রো করতো, কিন্তু হুম, হুম, ইদানিং এন্টারটেনমেন্ট ভিডিও গুলো গ্রো করতেছে না। মানে এরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছে না, এরা আসলে বোঝে যে আসলে কারা ইনকাম করতে চায় আর কারা ইনকাম করতে চায় না। আবার এদের কিছু আইডি মানে ফিক্সড করা আছে, তাদেরকে অটোমেটিকলি ভিউ দেয় যারা অলরেডি হুম, আগে থেকে ইনকাম করতেছে। হুম, হুম। এখানে ঠিক আছে আপনার কথা মানি, কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে যাদেরকে তারা ফেসবুক গ্রো করে দিচ্ছে তারাও ঘাটাঘাটি করে দেখেন যে তারাও বিগত 5-6 বছর আগে, অনেক আগে থেকে তারাও লেগে আছে। ভিডিও লেগে আছে। হুম, হুম। আমি বিশেষ অবশ্যই করে অবশ্যই। ভাইরাল, বাংলাদেশের একটা ভাইরাল, যে ভাইরালটা হলো যে মামুন লায়লা। মামুনের কথাই বলি। মামুন এই বিগত 4 বছর, 3 বছর 4 বছর আগের কথা, ছোট দেখলে ছোট একটা বাচ্চা বলতো সবাই। চুলগুলা কেমন ছিল, চিকন কি ছিল। না ভালো, ও সে তো দেখতে ভালো তো, মাশাআল্লাহ, আল্লাহ ওকে সে ভালোই তৈরি ভালো, করছে। সে ভালো যদি না হইতো এই বুড়ে বেড়ির লগে সে সংসার করতো। না না, আরে ভাই ভালোবাসার বিষয়টা কি আসলে বুড়া আর ছেলে দিয়ে হয় নাকি? ওরে ভালো লাগছে, ও যে ওইদিক করছে যাচ্ছি না, ও মানুষের ওই দিকে না, বাদ দেন। যত আমাদের স্যারও তো মামুন লাইলারে একটু তথ্য দিছিল আমাদেরকে। আচ্ছা ওইটা বাদ দিলাম। তো না, ওর উদাহরণের কথা হলো যে সে লেগেছিল দেখে সে এখন এই পর্যায়ে আছে, ভালো টাকা অবশ্যই ইনকাম অবশ্যই। করতেছে, বা অনেকগুলা এই যে আহ, দিন শেষে তাকে চেনে আউটকাম, বাংলাদেশের মানুষ, ওটা হলো কথা। হ্যাঁ চিনছে, চিনে চিনছে তাকে এখন মানে ওই যে এখন কম বেশ দেখেন গা, ছেলেরা না চুনুক প্রত্যেকটা মেয়ে চিনে। অবশ্যই চিনে। না না, মেয়ে ছেলে না চেনে কি, মামুন লাল্লাকে বর্তমানে সবাই চেনে, ও তো বাংলাদেশের বড় সেলিব্রিটি। তো এখন তারা তাদেরকে দিয়ে শপিং মল উদ্বোধন করায়, কোথায় তারা কি করে আছে এদেরকে দিয়ে। ওই যে আবার এই আহ, তোহা তন্নি, সোহা। তোহা তন্নি খারাপ কাজ করে, তাদের ভিডিও তারা নিজেরা আপলোড করে, তারা ভাইরাল হয়েছে, তাদেরকে দিয়ে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করে, সেলুন উদ্বোধন করায়, মার্কেট উদ্বোধন করায়। তারা কিভাবে ভাইরাল হয়েছে ওইটা দেখতো না, তারা কিভাবে এখানে আছে। ওরা ওরা যেভাবে হোক, ওদের ওদের কর্মের ফল মুখে, অবশ্যই ওরা ভোগ করবে, সেটা বেশি যাচ্ছি না। দিন শেষে যাই হোক, ওদের মানুষ চেনে, এটা হলো কথা। আর হ্যাঁ, সবচেয়ে বড় মুখে তো কথা না, তারা ভাইরাল লোক। না না মানতে হবে এখন। হ্যাঁ, অবশ্যই। এখন সবচেয়ে বড় কথা হলো যে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করতে যান না, আপনাকে মানে আগে হয়তো কি, যদি কেউ নতুন আসতো আপনি বুঝতে পেতেন এই ছেলেটা নতুন, এ সাপোর্ট করা যায়। ভাই এখন কিন্তু ওটা না, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনি যে কেউ আসুক, একটা ছোট্ট একটা এলাকায় 4-5 জন মিলে ভিডিও করতেছে, প্রথম মোবাইল দিয়ে দেখছে কোনো রকম ভালো, ওরা অলরেডি ক্যামেরা কিনে ফেলছে। এটা গ্যাজেটের দামগুলো এত বেশি কেন, এই কারণে তো বেশি হচ্ছে কিন্তু। গ্যাজেটের দাম বেশি হচ্ছে, কিন্তু গ্যাজেট গুলা যদি আপনি, আমার আরেকটা কথা হচ্ছে, গ্যাজেট গুলা যদি আপনি সঠিক জায়গা থেকে কিনতে পারেন, যেখান থেকে মানে অরিজিনালি এটা বের হচ্ছে, ওখান থেকে তো কিনতে পারতেছে না। না স্বাভাবিক গ্যাজেটটা আপনার হাত থেকে আমার হাতে আসতেছে, আমার হাত থেকে আরেকজনের হাতে, আরেকজনের হাত থেকে আরেকজনের হাতে, তারপরেও কি সেল মানে অর্গানিক কাস্টমারের কাছে যাচ্ছে কিনা তাও সন্দেহ। কত জনের হাত পরে কাস্টমারের কাছে যাচ্ছে এখন। এখানে এত জনের হাত থেকে তারপর কাস্টমারের কাছে গেলে তো আপনিও লাভ করতেছেন, আমিও করতেছি, সবাই কিছু না সামান্য পরিমাণ হলেও লাভ করে তারপরে তো কাস্টমারের কাছে সেল করতেছে। এগুলোর কারণে গ্যাজেট গুলোর দাম বেশি। তো গ্যাজেট দাম বেশি যেটাই হওয়ার হোক, পিছনে প্রায় আমাদের 38 মিনিট হয়ে গেল। মানে দিন শেষে আমি আপনাকে এটাই বলতে পারি যে আপনি যদি অনলাইনে আসতে চান না, আপনাকে অর্গানিক ভাবে গ্রো করার ওয়ে নাই। মানে এখানে আমি কোনো অর্গানিক কিছুই দেখি না। হ্যাঁ, অর্গানিক আপনি পেতে পারেন, সেটা হচ্ছে যদি আপনার মানে কোনো সেলিব্রিটি বক্তা, যদি আপনার মানে বাংলাদেশের যে মুখগুলো চেনে, এই মুখগুলোর সাথে আপনার পরিচয় থাকে, হুম, তাহলে আপনি অর্গানিকলি ওই গ্রো করতে পারবেন। আর না হয় আপনাকে প্রচুর সময় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে তাদের সাথে যদি পরিচিত থাকে আমরা একটু ভাইরাল হতে পারবো, আর না হলে এ, প্রচুর সময় দিয়ে কাজ করতে হবে। আর না হলে তোমার তন্নি মামুন লায়লা এদের মতো একটা করেন, রাতারাতি ভাইরাল। অবশ্যই অবশ্যই। না যাই হোক, ওরা ওদের দিক দিয়ে তবে
মানে এবার সবচেয়ে ভালো, মানে আজকে ভাবলাম যে রমজানে কিন্তু আমরা অলরেডি দেখেন যে এক একটা টিকটকারে কিন্তু ওরা মোটামুটি হাজি হয়ে গেছে। হ্যাঁ, আরে রমজান মাস আসলে মনে হয় যে তাদের আমরা এতদিন, আমরা তাদের থেকেও তারা আরো বড় আছে। তো এখন একটা চিন্তা করতেছি রমজান মাস ভার্সেস ঈদের, মানে রমজানের পরে হুম। একটা কন্টেন্ট তৈরি করবো এদেরকে নিয়ে, কেমন হবে সেটা? বাট এদেরকে নিয়ে পুরোটাই ফানি থাকবে, পুরোটাই ফানি এদেরকে থাকবে। এদেরকে নিয়ে করলে তো ভাইরাল হয়ে যাবে গো ভাই। তখন তাই নাকি? তখন তখন পিছে পিছে ঘোরা লাগবে ভাই, একটা সেলফি ভাই, আমার তাই না? মার্কেটটা উদ্বোধন করে দেন। আপনাদের ব্যবসা উদ্বোধন করবো। আহ, আমাদের মার্কেট, শপিং মল, কোথায় কি কি হচ্ছে সব উদ্বোধন করতে হবে তখন। না যাক, এদের অবশ্যই এটা করলে কেমন হবে? না খারাপ হইতো না, মাঝে মধ্যে কিছু রিভিউ তাদেরকেও দেওয়ার দরকার আছে, তারা রিভিউর প্রাপ্য। মানে এটা এদের খালি, মানে আসলে কাউকে তো পচাইতে করতে মন চায় না, পচাবো না। বাট এদের দুইটা চরিত্র তুলে ধরবো, একটা হচ্ছে এরা রমজানে কিরম রূপ দেয় আর রমজানের পরে এদের গেট আপটা কিরম থাকে। বাকি 11 মাস কিরকম, 1 মাস কিরকম, এক মাস ওইটা কিরকম, হচ্ছে হ্যাঁ তাদের, এইটাও দেওয়া এটা যায়, হচ্ছে হ্যাঁ। তাদের। না, টাইটেলটা কিন্তু আমি একটা মনে আসছে টাইটেলটা, আমরা আজকে শয়তান দেখবো 11 মাস সে কিরকম থাকে, 1 মাস কিরকম থাকে। যে গুড টাইটেল, গুড টাইটেল। না না, আমি ভাবছি যে প্রতিবন্ধী দিব, তা না, প্রতিবন্ধী দিলে আসলে ওদেরকে ইনসাল্ট করা হয়। তাহলে দেখবো যে আমরা 11 মাসের শয়তান 1 মাসে চিনবো নাকি। আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, না, আমরা আজ শয়তান দেখবো, তারা বাকি 11 মাস কিরকম থাকে, আর রমজান 1 মাস তারা কিরকম থাকে। রমজান 1 মাস এত বড় করা যাবে না, শয়তান 11 মাস কিরকম থাকে আর 1 মাস কিরকম থাকে, আজকে আমরা তাদেরকে দেখবো। এটা হচ্ছে বেস্ট টাইটেল। শয়তানের নাম দেখলে তো সবাই তো চিন্তা করবে, আরে শয়তান কে আবার, দেখে লইতো। এটা এই দিতে জন্য হবে না? হ্যাঁ, শয়তান এটাই দেখার দিব। জন্য সবাই আসবো। কিরে শয়তান কে এটাই থেকে দেখবো। আসতো আবার, অবশ্যই অবশ্যই। শয়তান দেখার জন্য চলে আসবো। তা ভাই, হ্যাঁ, অনেকক্ষণ হ্যাঁ। কথা বললাম। আচ্ছা, বাংলাদেশে তো প্রায় 2টা বেজে গেল, যাই কিছুক্ষণ ঘুমান, আবার কিছু একটু পরে উঠতে হইব। অবশ্যই। যাক, হুম। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ওকে, ইনশাল্লাহ। লাইভটা আপনার পেজে শেয়ার দিন। আর অলরেডি আছে, শেয়ার করে। এইভাবে এইভাবে আড্ডা দেই। যদি কেউ আমাদের সাথে যুক্ত হতে চায় তো অবশ্যই বলিন যে আমরা অবশ্যই এখন কমেন্টে রমজান জানালে মাস। হবে। আপনাকেও রাতে 1টার পর বলিন যে আমরা 1টার পরেই আসি। যদি কেউ থাকে এরকম যে গ্রুপ কমেন্ট করলে, তাদের তার। কমেন্ট করে জানালে হবে, আমরা তাদেরকে লিংক দিয়ে দেবো, আসি আমরা কিছুক্ষণ হ্যাঁ, আড্ডা দেবো সবাই একসাথে, ওইটাই। অবশ্যই, হ্যাঁ। তবে আমরা তো একসাথে মানে 10 জনের বেশি নিতে পারবো না, যেহেতু এটা লিমিটেড একটা, এদের আছে 10 জন, 10 জনের বেশি নেওয়া। যারা যারা প্রথম 10 জন কমেন্ট করবে তারাই। তারাই তারাই, হ্যাঁ কমেন্টে, হ্যাঁ, অবশ্যই। কমেন্টে যারা প্রথম 10 জন থাকবে তারা, ওই 10 জনকে আমরা নেওয়া হবে। 10 জন বলতে 8 জন নেওয়া হবে, আমরা তো 2 জন আছি। ওদের আবার 10 জন নিতে গেলে আমরা বাদে যাবো, পরে বাদে আমাদেরকে দেবো। বের করে দিতে। হ্যাঁ, আমাদেরকে বের করে দিতে তাদের 10 জন রাখতে হইব। হুম, হুম। যাক। আহ, আজকে এই পর্যন্তই থাক। আপনার হ্যাঁ, যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে বলিয়েন যে তারা আমাদের সাথে আড্ডা দিবে কিনা রাতে। 1টার কম তো হবেই না, 1টার পর, 1টা পরে থেকে 2টার ভিতরে। পরে আবার তাও বলবে যে চুরি, কোথাও ডাকাতি করার জন্য আমরা পরিকল্পনা করতেছি। না না, বাংলাদেশে তো এগুলো পরিকল্পনা না। ট্রেন্ডিং, ট্রেন্ডিং এ চলতেছে বাংলাদেশে এগুলো। শোনেন, বাংলাদেশ, আমি এর আগে আপনাকে বলছিলাম না যে বাংলাদেশে আসলে সোশ্যাল মিডিয়া 3 ধরনের লোক ইউজ করে। এক ধরনের লোক আছে যারা মানে অহেতুক কিছু করবেও না, কাউকে কিছু করতে দিবেও না, তারা শুধু আউল বাউল কমেন্ট করবে। আর এক ধরনের লোক আছে তারা শিখতে চায় অথবা তারা বিনোদন নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে আসছে, একটু বিনোদন নিয়ে চলে যাবে। না, আর এক শিখতে ধরনের লোক চাই আছে তারা, আলাদা, শিখতে চাই যারা তারা তারা আলাদা, আছে, তারা মূলত বিনোদন সোশ্যাল যারা মিডিয়াকে তারা ব্যবহার আলাদা। করে, হুম। যারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যবসায় করতেছে। তো এই 3 ধরনের লোক। তো আমাদের কমেন্ট তারাই করবে যারা আসলে ওই নিজেও কিছু করবে না, করতেও দিবে না, করুক। আলু ফালু কমেন্ট করতে পর দেখ গা। ওগুলো না, ওদের বাদ দেন, ওদেরকে ছাড় দেন। ওরা বাংলাদেশে ওরকম আবাল ছাবাল থাকবে কইছু, না থাকলে তো না, ভালো লোক যখন দেশ থেকে চলে যাবে বা আমি পৃথিবী থেকে। না,
আমি চাই তাদের কমেন্ট করুক, তারা কমেন্ট করলে আমাদের ভিডিওটা একটু শেয়ার হবে, বারবার আমাদের ভিডিওটা আরো অবশ্যই একজন মানুষে দেখবো। হ্যাঁ, তারা আমার কমেন্ট করুক। আমার ভিডিওতে না, আমি এর আগে একটা ভিডিও চাচ্ছিলাম যে একজন কমেন্ট করছিল, মানে একটা খারাপ ভাষা বলছিল, তা আমি ওটা যে মানে একটা লাভ দিছি যে ঠিক আছে ভাই, তোর কমেন্ট আমার ভালো লাগছে, তুই কমেন্টের এইভাবে কারণে আমার প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট পোস্ট আরো একজনে দেখুক। আরেকজনে দেখো। হ্যাঁ, কারণ ও বেশিরভাগই খারাপ কমেন্ট, খারাপ জিনিস যেখানে থাকবো মানুষ ওইখানে যায় আরো বেশি। ওই যে স্যারে বলে অবশ্যই না, অবশ্যই। হ্যাঁ দোতলায় লেখা আছে এখানে কেউ ফানের ফিক ফেলবেন না, ওইখানে যায় সবাই ফেলে, সব জায়গাতে ওই যে ওইখানে ফেলে। আমার একটা যে ইয়ে ছিল যে আপনার, আমি যখন কলেজে প্রথম যাই, আমার এক মুকুল স্যার নামে স্যার ছিল, তা উনি আমারে বলতো, মানে না উনি বললো কি, উনি একটা গল্প শোনালো যে এক জায়গায় লেখা ছিল টু লেট, আর এক শালা খচ্চর যে ওখানে টয়লেট ঠাকুর মাঝে আই লিখে দিছে। তো এইরকম হবে, এগুলো কিছু খচ্চর পোলাপান থাকবে, তারা নিজের মজা নেওয়ার জন্যই হোক বা এই জন্যই হোক করবে, সেটা বড় কথা না। তারা মজা না নিলে আমরা, আমাদের ভিডিও গুলো মানুষ দেখবে কিভাবে? তারাও মজা নাকি আমরাও নিই। হুম, হুম। ওই মানে বলতে গেলে আপনার ওই হিরো আলমের মতো বলতে হয় যে তুই কত মজা নিস নি, তোর মজাতে তো আমার ইনকাম। আপনি আবার হিরো আলমকে যাতে পাবেন, বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং এ আছে হিরো আলম। হিরো আলমের ওই উপরে ট্রেন্ডিং এ কেউ নাই। কারণ ওই না যে না পাগল ওর এসে এগুলো বানায় দেখে সবাই যে সার্চ দেয় হিরো আলম, এখন ট্রেন্ডিং এ ওই আছে হিরো আলম। রমজানের আগে আপনার হইলো মনে করেন একটা শোরুম উদ্বোধন হলো সম্ভবত ঢাকা, এটা কোন জায়গায় জানি একটা আতরের শোরুম উদ্বোধন হলো। তা লাইভে গেল, আমি গেলাম দেখলাম, ও মা, লাইভে দেখতেছে হিরো আলম, বাস ভালো কথা, ও এই মাছটা যা নিচ্ছে মনে হয় যে এই মাত্র হজ করিয়ে আসলো। আমি ওইরকম কালকে একটা ভিডিও পাগল দেখলাম, এরকম। পুলিশে জোর করে নিয়ে হিরো আলমকে, হিরো আলম আর তার গার্লফ্রেন্ডকে নিয়ে চা খাওয়াইতে চেষ্টা করতেছে, হিরো আলম না যাবো না যাবো না, পুলিশ তো জোর করে খাওয়াইবই, পুলিশে তারা জোর পুলিশ করে খাওয়াবে কারণ সে ট্রেন্ডিং এ আছে। অবশ্য চিন্তা অবশ্য। করে, ওইটাই বাংলাদেশে চলে ট্রেন্ডিং। হুম। আপনি কি করেন না না করেন ওইটা ব্যাকগ্রাউন্ড কোনো বড় কথা না, আপনি ট্রেন্ডিং এ আছেন ওইটাই বড় কথা। লাইভ মনে হয় এখানে শেষ। হ্যাঁ ভাই, তো ভিউয়ার্স আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ডে। আসসালামু আলাইকুম।